হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ক্লাসে আমি যেটা আলোচনা করব তোমাদের ক্লাস 11 সেমিস্টার 1-এ ভাষার যে প্রথম অধ্যায় রয়েছে বিশ্বের ভাষা ও পরিবার, এটা তো আমরা বিস্তারিত আলোচনা করব। তার সাথে সাথে এই অধ্যায় থেকে সাজেশনও দেব, মানে কোন কোন লাইনগুলো তোমরা পড়ে গেলে পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন তোমরা পারবে করতে, সেটাও কিন্তু আমি এখানে বলে দেব এই ভিডিওতে। তার জন্য ভিডিওটা কি করতে হবে, সম্পূর্ণ দেখতে হবে। আর তুমি যদি এই চ্যানেলটা নতুন দেখে থাকো তাহলে কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকেশন বটন রয়েছে ওটাকে অল করে রেখে দিতে হবে। আর ভিডিওটা লাইক করতে কিন্তু একেবারেই ভুলো না। তো চলো শুরু করে দেবো আজকের ক্লাস। কিন্তু তার আগে যেটা আমাকে বলে নিতে হবে, আমাদের প্লে স্টোর অ্যাপে গেলে, মানে প্লে স্টোরে গেলে আমাদের অ্যাপটা পেয়ে যাবে নলেজ এ টু জেড। এখানে তোমরা অ্যাপ লগ ইন করার পর তোমার এই ইন্টারফেস ওপেন হবে। এখানে আমাদের ক্লাস 11 দেখো সেমিস্টার 1-এর একটা মক টেস্ট সিরিজ লঞ্চ হয়েছে, যেটার দাম রয়েছে কত টাকা, মাত্র 24 টাকা। এখানে কতগুলো টেস্ট রয়েছে, এখানে টেস্ট রয়েছে 25টা। মানে ভেবে দেখো, এক একটা টেস্ট সিরিজ কিন্তু 1 টাকা করেও পড়ছে না। এবার তুমি ভেবে দেখো, এই প্রশ্নগুলো তুমি যদি মানে প্র্যাকটিস করে যাও তোমার পরীক্ষার জন্য, এমসিকিউ এর বেশে যেহেতু আমাদের পরীক্ষা রয়েছে সেমিস্টার 1, তো এই প্রশ্নগুলো তুমি যদি দেখে যাও যে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, এবং তোমার বেশিরভাগ প্রশ্ন, প্রত্যেকটা বলবো না, বেশিরভাগ প্রশ্ন কিন্তু তুমি এখান থেকে কমন পাবে। বোঝা গেল? তো যারা এখনো ব্যাচটা পারচেস করনি, এই মক টেস্ট সিরিজটা পারচেস করনি, তাহলে অবশ্যই এই টেস্ট সিরিজটাকে পারচেস করে নাও। আর টেস্ট গুলো দাও, দিয়ে তুমি তোমার নিজের প্রিপারেশনটা একবার দেখে নাও। তো এই ব্যাচ যারা কিনেছে তাদের অনেকেই আমাকে আর কি মেসেজ করে বলেছে যে এই ভাষার অংশটা আমরা বুঝতে পারছি না, কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা আমরা বুঝতে পারছি না, উত্তরগুলো ভুল হয়ে যাচ্ছে। তো আপনি যদি এই অংশটা একটু পড়িয়ে দেন তাহলে আমাদের অনেকটা বুঝতে সুবিধে হয়। তো তাদের ওই রিকোয়েস্ট আমি ফেলতে পারিনি, তার জন্যই আজকের এই বিশেষ ক্লাস। আমরা যেটা আলোচনা করব তোমাদের ক্লাস প্রথম যে অধ্যায়টা রয়েছে আর কি, সেই অধ্যায়টা বিশ্বের ভাষা ও পরিবার। তো আর যারা এই মক টেস্ট সিরিজটা এখনো পারচেস করনি তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা যাও প্লে স্টোর থেকে অবশ্যই অ্যাপটাকে ইনস্টল করে আর টেস্ট সিরিজটাকে পারচেস করে নাও। দাম তো খুব একটা বেশি নয়, মাত্র 24 টাকা রয়েছে। 25টা সেটের কিন্তু এখানে প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা সেটে আবার 40টা করে প্রশ্ন রয়েছে। ভাবতে পারছো কি কি ধরনের প্রশ্ন আসতে পারে পরীক্ষায়? তুমি তার আগে একটা এই টেস্ট দিয়ে কিন্তু তোমার প্রিপারেশনটাকে যাচাই করে নিতে পারো। তো চলো শুরু করে দেবো আজকের ক্লাস। চলে আসছি আমাদের প্রথম যে অধ্যায় রয়েছে বিশ্বের ভাষা ও পরিবার। প্রথমে আমাদেরকে জানতে হবে ভাষা জিনিসটা কি। ভাষা জিনিসটা কি? ভাষা কি? ভাষা হচ্ছে আমাদের যে মনের ভাব প্রকাশের যে মাধ্যম, সেটাকে কিন্তু আমরা সহজ ভাষায় বলে থাকি ভাষা। এখন ব্যাপারটা হচ্ছে কিরকম বলতো, এই সারা পৃথিবীর মানুষজন যে ভাষা, মানে যার মাধ্যমে এই যে ভাব বিনিময় করে বা আদান প্রদান করে, এই মাধ্যমটাকে আমরা কিন্তু বলে থাকি ভাষা। বোঝা গেল? তুমি এখন বলবে যে তাহলে কি সারা পৃথিবীর মানুষ একটা ভাষাতেই কথা বলে? না, একেবারেই না। সারা পৃথিবীর মানুষ কিন্তু একটা ভাষাতে একেবারেই কথা বলে না। তার জন্য অনেক ভাষা রয়েছে। কতগুলো ভাষা রয়েছে? আমাদের ভাষা বিজ্ঞানীরা বলেছেন যে প্রায় সারা বিশ্বে প্রায় কতগুলো ভাষা রয়েছে বলতো? প্রায় 3,000 ভাষা কিন্তু রয়েছে। প্রায় 3,000 ভাষা কিন্তু রয়েছে সারা পৃথিবী জুড়ে বা সারা বিশ্বে। বোঝা যাচ্ছে? তাহলে ভাষা কি আমরা জানলাম, কতগুলো ভাষা রয়েছে সেটাও কিন্তু আমরা জানলাম। এরপরে আমাদেরকে যেটা জানতে হবে, আমাদের পৃথিবীতে বেশ কিছু ভাষা প্রচলিত রয়েছে, তাই না? বেশ কিছু ভাষা আমাদের পৃথিবীতে কিন্তু প্রচলিত রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে প্রচলিত ভাষাগুলো, তাদের যদি আমরা তুলনামূলক, মানে ডিফারেন্স দিক থেকে যদি তুলনামূলক আলোচনা করে দেখি, তাহলে কি হবে বলতো? একটা ইতিহাস পাবো। তাহলে আমরা একটা ইতিহাস পাবো, সেই ইতিহাসে কি রয়েছে, সেই ইতিহাস থেকে আমরা জানতে পারবো কোন ভাষা কোন গোত্র বা কোন বংশের অন্তর্ভুক্ত, বা কোন বংশ থেকে ওই ভাষাটা এসেছে, মানে তার হিস্ট্রি,
যদি আমরা দেখি বা ঘাঁটি, যদি আমার হিস্ট্রি কেউ যদি ঘাঁটে, তুমি জানতে পারবে কি আমার বাবা কে ছিল, আমার ঠাকুরদা কে ছিল, তার বাবা কে ছিল। আমার জন্ম হিস্ট্রির মধ্যে তো এটা রয়েছে, তাই না? একটা বংশ পরম্পরায় হয়ে আসছে, এটা আমার রয়েছে। সেই রকম এই ভাষার ইতিহাসের যে মানে ভাষা বিজ্ঞানীরা যখন এই ভাষার ইতিহাস নিয়ে যখন পুনর্গঠন করেছেন, পুনর্গঠন করে কি করেছেন, গোত্র নির্ণয় করেছেন। এই গোত্র নির্ণয় করতে গিয়ে তারা কতগুলো পদ্ধতির কথা বলেছেন। সেই পদ্ধতিগুলো কি রয়েছে, সেই পদ্ধতিগুলো রয়েছে কি আমাদের 6টা পদ্ধতির কথা বলেছেন। এক পদ্ধতি রয়েছে কি, প্রথম যে পদ্ধতিটা রয়েছে সেটা বলছে ভাষার রূপতত্ত্ব বা আকৃতি অনুযায়ী শ্রেণীবিভাগ। মানে একটা আকৃতি মানে কি, একটা রূপ বা একটা বলতে পারো একটা অবয়ব, ঠিক আছে, তার অনুযায়ী যে শ্রেণীবিভাগ, সেটাকে আমরা একটা পদ্ধতি বলছি। আর কি পদ্ধতি রয়েছে, আরেকটা পদ্ধতি রয়েছে গোত্র বা বংশানুযায়ী শ্রেণীবিভাগ, এই একটা পদ্ধতি গেল। নেক্সট পদ্ধতি বলেছেন মহাদেশ অনুযায়ী শ্রেণীবিভাগ, ঠিক আছে, একটা মহাদেশ অনুযায়ী শ্রেণীবিভাগ করেছে। আর কি করেছে, আর করেছে দেশভিত্তিক শ্রেণীবিভাগ করেছে, ধর্মীয় শ্রেণীবিভাগ আর কালগত শ্রেণীবিভাগ। এবারে একটু কথা আমি বলে নিই। এই যে এখানে মহাদেশ অনুযায়ী শ্রেণীবিভাগ রয়েছে, এখানে মহাদেশ অনুযায়ী শ্রেণীবিভাগ রয়েছে, দেশভিত্তিক শ্রেণীবিভাগ রয়েছে, ধর্মীয় শ্রেণীবিভাগ রয়েছে আর কালগত শ্রেণীবিভাগ রয়েছে। এখন তোমরা আমাকে একটা কথা বলো, এই যে মহাদেশ অনুযায়ী শ্রেণীবিভাগ এবং দেশভিত্তিক শ্রেণীবিভাগ, এটা তো বর্গীকরণ মানে এই যে বর্গীকরণ পদ্ধতিগুলো এখানে আলোচনা করা হয়েছে, এটা তো বর্গীকরণ সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ আমি যেটা যে ভাষাতে আমরা দেশে কথা বলছি, মহাদেশে যে সেই ভাষায় কথা হবে না এমন তো কোনো মানে নেই। একটা ভাষা দেশেও ব্যবহৃত হতে পারে, সেটা মহাদেশেও ব্যবহৃত হতে পারে, তাই না? একটা ভাষা ভালো করে বোঝো, একটা ভাষা আমি একটা ল্যাঙ্গুয়েজ যেটা আমি মহাদেশে ব্যবহার করছি, আমি একজন মানুষ, আমি চলে গেলাম, আমি আমার জন্ম দেশে, আমি চলে গেলাম মহাদেশে, ঠিক আছে, সেখানে যে আমি আমার মাতৃ যে ভাষাটা, সেটা ল্যাঙ্গুয়েজে তো আমি কথা বলতেই পারি, তাই না? সেখানে হয়তো আমার হয়তো বন্ধু গেছে, আমি তার সাথে তো সেই মহাদেশে বসে তার সাথে তো কথা বলতেই পারি। বুঝে যাচ্ছে? তাহলে এইভাবে কিন্তু বর্গীকরণ করা সম্ভব নয়। দেশের ভাষা মহাদেশের ভাষা যে এক হতে হবে এরকম কিন্তু কোনো মানে নেই। বুঝতে পারছো? তার মানে এই মহাদেশ বা অনুযায়ী শ্রেণীবিভাগ এবং দেশভিত্তিক শ্রেণীবিভাগ কিন্তু বর্গীকরণ বর্গীকরণ কিন্তু কি সম্ভব নয়। কেন নয় বুঝা গেল? কেন নয় বুঝতে পারলে? নেক্সট আসবো ধর্মীয় শ্রেণীবিভাগ। দেখো, ধর্মীয় শ্রেণীবিভাগ, আমাদের এই পৃথিবীতে অনেক ধর্ম রয়েছে। এবারে এরকম কোনো বাধ্যবাধকতা বা এরকম কোনো ভাষা নেই যে ওই ধর্মের মানুষ ওই ভাষাতেই কথা বলবে, এরকম কোনো কিছু নেই। সে যে কোনো, তার যে মাতৃভাষা, সে যে কোনো ভাষায় সেটা কথা বলতে পারে, ঠিক আছে, সে বাংলায় কথা বলতে পারে, সে ইংরেজিতে কথা বলতে পারে, সে হিন্দিতে কথা বলতে পারে, সে অসমিয়া, তামিল, এরকম অনেক, তুর্কি, অনেক ভাষা রয়েছে। তো সে যে কোনো ভাষাতে, মানে ধর্ম বিশেষেও কিন্তু বর্গীকরণ কিন্তু একেবারেই সম্ভব নয়। বোঝা গেল? তাহলে ধর্ম হিসেবেও কিন্তু বর্গীকরণ একেবারেই সম্ভব নয়। নেক্সট আসবো কালগত শ্রেণীবিভাগ। কালগত শ্রেণীবিভাগটা কি? কালগত শ্রেণীবিভাগ, আমাদের এই ভাষা কি হচ্ছে, সময়ের সাথে সাথে কিন্তু পাল্টাচ্ছে বা বদলাচ্ছে, ঠিক আছে, সময়ের সঙ্গে সঙ্গে এই ভাষাও কিন্তু বদলে যাচ্ছে। তো এই কালগত শ্রেণীবিভাগ কিন্তু এই বর্গীকরণের পদ্ধতিতে আসে না, ঠিক আছে, এর দ্বারাও কিন্তু বর্গীকরণ সম্ভব হয় না। আমরা যে দুটো পড়বো সেই দুটো হচ্ছে ভাষার রূপতত্ত্ব বা আকৃতি অনুযায়ী শ্রেণীবিভাগ, 2 নম্বর যেটা আমাদের সিলেবাসে রয়েছে সেটা হচ্ছে গোত্র বা বংশানুযায়ী শ্রেণীবিভাগ। এই দুটো সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করব। বাকি যে পদ্ধতিগুলোর কথা বলা হয়েছে, এই পদ্ধতিগুলো কিন্তু বর্গীকরণ সম্ভব নয়। বোঝা গেল? এইটুকু নিশ্চয়ই আশা করি আমি বোঝাতে পেরেছি। নেক্সট আসবো প্রথম যে পার্টটা রয়েছে আমাদের, ভাষার রূপতত্ত্ব বা আকৃতি অনুযায়ী শ্রেণীবিভাগ। প্রথমে আমি একটু বলে নিই এই যে রূপতত্ত্ব, এই রূপতত্ত্বর মানে কি? এই যে রূপতত্ত্ব, এই রূপতত্ত্বর মানে কি? কেউ কি বলতে পারবে এই রূপতত্ত্বর মানে? ভাষার মধ্যে, আমি লিখে দিচ্ছি, ভাষার মধ্যে বাক্য ও শব্দের বিশ্লেষণ
অনুযায়ী শ্রেণীবিভাগ। বোঝা গেল কি বললাম? না, কিছুই বুঝতে পারলাম না। বলছে একটা যে আমি ভাষা ব্যবহার করছি, এই ভাষার মধ্যে বাক্য এবং শব্দ, বাক্য এবং শব্দের যে বিশ্লেষণ, সেই অনুযায়ী শ্রেণীবিভাগ, সেটাকে আমরা বলছি রূপতত্ত্ব। তাহলে রূপতত্ত্বর মানে দাঁড়াচ্ছে এটা। জিনিসটা কিরকম হবে? একটা বলতে পারো একটা সাংগঠনিক অবয়ব স্পষ্ট হয়ে ওঠে। মানে একটা আকার, আকৃতি মানে কি? একটা আকার, ঠিক আছে? সাংগঠনিক একটা অবয়ব যেখানে স্পষ্ট হয়ে ওঠে। এই যে শ্রেণীবিভাগ, ভাষার রূপতত্ত্বর শ্রেণীবিভাগ যে রয়েছে, এটাকে আবার দুটো ক্যাটাগরিতে ভাঙা হয়ে থাকে। কি কি রয়েছে দেখো, এখানে দুটো ক্যাটাগরিতে আমরা ভাঙি। একটা হচ্ছে অসমবায়ী। এইটা ছকটা দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, আমি যেটা বলছি তোমরা একটু শোনো, আমি আমি তোমাকে একদম গ্যারান্টি দিয়ে বলছি, তোমার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো, দুটো ভাগ, একটাকে বলছে অসমবায়ী, আরেকটাকে বলছে সমবায়ী। ম্যাম, অসমবায়ী আর সমবায়ীটা কি? কিছুই তো বুঝতে পারলাম না। দেখো, আমরা ক্লাস 9-এ একটা জিনিস পড়েছিলাম, ক্লাস 10-এও রয়েছে, আমরা পড়ে এসেছিলাম না বিভক্তি। এই শব্দগুলোর সাথে কি তোমাদের পরিচিত লাগছে? প্রত্যয়, উপসর্গ, এগুলো কি পরিচিত লাগছে? ঠিক আছে, এই যে বিভক্তি, প্রত্যয়, উপসর্গ, এই যে এগুলো রয়েছে, এই অনুযায়ী যেটাকে ভাঙা যায় না, ঠিক আছে, যেগুলো যেই ভাষাতে আর কি যুক্ত থাকে না, সেটাকে আমরা বলি অসমবায়ী। আর যেটাতে যুক্ত থাকে, সেটা প্রত্যয় হতে পারে, সেটা উপসর্গ হতে পারে, সেটা বিভক্তি হতে পারে, যেটা যুক্ত থাকে সেটাকে আমরা বলি সমবায়ী ভাষা। বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? তাহলে রূপতত্ত্বের দুটো ভাগ, একটা হচ্ছে অসমবায়ী, একটা সমবায়ী। অসমবায় মানে এটা নেগেটিভ। নেগেটিভে কি হয়? এখানে আমার হচ্ছে যে তোমার বিভক্তি বলো, শব্দ, উপসর্গ, প্রত্যয়, এগুলো যুক্ত থাকে না। আর সমবায়ী এটা হচ্ছে আমার পজিটিভ, এখানে কিন্তু আমার যুক্ত থাকে। বুঝতে পারা গেল? এরপরে দেখো, এই যে অসমবায়ী, এখানে এই অসমবায়ী নয়, সমবায়ীকে আবার তিনটে ক্যাটাগরিতে ভাঙা হচ্ছে। একটা হচ্ছে মুক্তান্বয়ী, 2 নম্বর বলছে অত্যান্বয়ী, 3 নম্বরে দেওয়া রয়েছে সমন্বয়ী। জিনিসগুলো কি রয়েছে আমি একটু বলে দিই। দেখো, প্রথম যে অংশটা আমি বলবো সেটা হচ্ছে মুক্তান্বয়ী। মুক্তান্বয়ী জিনিসটা কি রয়েছে একবার দেখে নাও। বিভক্তি এবং প্রত্যয় যোগ থাকবে, বিভক্তি এবং প্রত্যয় যোগে যে পদটা গঠন হবে, ঠিক আছে? আরেকটা কি রয়েছে? স্বতন্ত্র অর্থ বজায় থাকবে বা স্বাধীন, স্বতন্ত্র মানে হচ্ছে স্বাধীন, ঠিক আছে, স্বাধীন অর্থ থাকবে। এটা হচ্ছে আমার এই তোমার মুক্তান্বয়ীর আন্ডারে চলে যাচ্ছে। সমবায়ীর আন্ডারে তিনটে ভাগ, ঠিক আছে, একটা মুক্তান্বয়ী, অত্যান্বয়ী আর সমান্বয়ী। এখানে এই মুক্তান্বয়ীতে কি হয়? বিভক্তি এবং প্রত্যয় যোগে যে পদ গঠন হয়, 1 নম্বর। 2 নম্বর, এর একটা স্বাধীন অর্থ থাকে। যেমন কি রয়েছে? যেমন রয়েছে আমাদের তুর্কি ভাষা, ঠিক আছে, তুর্কি, এটা একটা ল্যাঙ্গুয়েজ যেখানে কি হয়? বিভক্তি এবং প্রত্যয় যোগে পদ গঠন করা হয় এবং এর স্বতন্ত্র অর্থ থাকে। ক্লিয়ার? নেক্সট আসবো অত্যান্বয়ী। এটা অত্যান্বয়ীর দেয়া রয়েছে। অত্যান্বয়ী কিরকম ব্যাপারটা? বাক্যের বাইরে শব্দের কোনো স্বাধীন সত্তা থাকবে না। মানে তুমি একটা বাক্য ব্যবহার করলে, সেখানে শব্দগুলো বসালে, তাহলে ঠিক আছে, তার স্বাধীন সত্তা আছে। কিন্তু বাক্যকে যখন, শব্দগুলোকে যখন বাইরে বের করে নিয়ে চলে আসবে, তার কোনো আর স্বাধীন সত্তা নেই। যেমন কি এস্কিমো ভাষা। এস্কিমো ভাষা এটা একটা ল্যাঙ্গুয়েজ যেখানে এর কি হয়? বাক্যতে যখন আমি বসাবো তাহলে সেই ভ্যালিড, সেই ল্যাঙ্গুয়েজটা ভ্যালিড, কিন্তু বাক্য থেকে যখন আমি বার করে দেব তখন সেই ল্যাঙ্গুয়েজটার কোনো ভ্যালিড নেই। সেরকম একটা ভাষা হচ্ছে এস্কিমো ভাষা। নেক্সট কি বলেছে? সমান্বয়ী ভাষা হচ্ছে এটা। কি বলছে? এখানে প্রত্যয়, বিভক্তি এবং উপসর্গ শব্দের সঙ্গে যুক্ত হলে আলাদা কোনো অস্তিত্ব নেই। আমরা বিভক্তি যেমন কে, অন্ত্যেষ্ট, হ্যাঁ, র, এগুলো আমরা এগুলো তো বিভক্তি। যদি আমরা প্রত্যয় ধরি, অন প্রত্যয় রয়েছে, অপ রয়েছে, এই ইত্যাদি ইত্যাদি। তারপর ধরো উপসর্গ যদি ধরি, প্র রয়েছে, পড়া রয়েছে, আরো অনেক রয়েছে। এই জিনিসগুলো শব্দের সঙ্গে যুক্ত হলে ঠিক আছে। যদি আমি আলাদা করে বলি যে প্র, এর কি কোনো অস্তিত্ব আছে? না, এর কোনো কিন্তু অস্তিত্ব নেই। বোঝা যাচ্ছে? এর কোনো কিন্তু অস্তিত্ব নেই। এরকম উদাহরণ কি? যেমন বাংলা ভাষা আর সংস্কৃত ভাষা। আর তাহলে পড়ে রইল কি? অসমবায়ী,
যেটা আমার এই ধারে নোট ডাউন করা রয়েছে, দেখো যেসব ভাষার সঙ্গে প্রত্যয় উপসর্গ বিভক্তি যুক্ত থাকে না সেটাকে আমরা বলি অসমবায়ী ভাষা। উদাহরণ কি? যেমন চীনা গোষ্ঠীর ভাষা আর ভোটচীনীয় ভাষা, দুটো উদাহরণ রয়েছে। তাহলে এই যে ছক, একদম কি ক্লিয়ার হয়েছে? এই যে ছকটা আমি তোমাদেরকে বোঝালাম, এটা কি একদম ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো? ইয়েস অর নো আমাকে এখনই কমেন্ট করে জানিয়ে দিও যে এটুকু জিনিসটা বোঝা গেছে কিনা। এই হচ্ছে আমার ব্যাপার, যেটা রূপতত্ত্ব বা আকৃতি অনুযায়ী যে সেই শ্রেণী বিভাগটা আমাদের বইয়ে রয়েছে সেটার অনুযায়ী এর ভাগ। আশা করি এটুকু ক্লিয়ার। নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে পরবর্তী যে পার্টটা রয়েছে আমাদের, গোত্র বা বংশানুযায়ী শ্রেণীবিভাগ। গোত্র বা বংশানুযায়ী শ্রেণীবিভাগ এটা কি রয়েছে? গোত্র বা বংশানুযায়ী শ্রেণীবিভাগটা কি? দেখো, এখানে বেশ কিছু ব্যাপার রয়েছে। এখানে ভাষা বিজ্ঞানীরা, আমি আগেই বলেছি, তারা বিভিন্ন রকম গবেষণা করেছে, সমস্ত কিছু তারা ভাষার একটা যে ভাষা ব্যবহার হচ্ছে তারা একটা ইতিহাস খুঁজে পেয়েছে, যে সেই ভাষাটা কোথাও না থেকে এসেছে, কোথাও না কোথাও থেকে এসেছে। সে তো দুম করে আর উৎপত্তি হয়ে যায়নি, তাই না? যেমন আমাদের এই বাংলা ভাষা, এটা তো দুম করে বাংলা ভাষাটার উৎপত্তি হয়ে যায় না, এরও একটা কাহিনী রয়েছে, ঠিক আছে? এটাও একটা কোনো মানে তারও বাপ ঠাকুরদা রয়েছে, সেখান থেকে কিন্তু এই ভাষাটা এসেছে। তো এর বিশেষে বলছে যে বেশ কিছু প্রচলিত ভাষা রয়েছে যার মধ্যে কিন্তু সাদৃশ্য মানে মিল খুঁজে পাওয়া গেছে, ঠিক আছে? আমি একটু লিখে দিই যে সারা বিশ্বের যে সমস্ত প্রচলিত ভাষা রয়েছে তার মধ্যে বেশ কিছু ভাষা, যে সমস্ত প্রচলিত ভাষা আছে বা রয়েছে তার মধ্যে কি হচ্ছে বেশ কিছু মিল খুঁজে পান। কারা খুঁজে পান? ভাষা বিজ্ঞানীরা, ঠিক আছে, খুঁজে পান। এবং তারা কি মনে করছে? এরপরে তারা এটাই মনে করছে যে সেই ভাষাগুলো অতীতে নির্দিষ্ট কোনো একটা ভাষা থেকে এসেছে। তারা এটাই মনে করছে যে অতীতে দেখা যাচ্ছে তো, হ্যাঁ, অতীতে নির্দিষ্ট কোনো ভাষা থেকে এসেছে সেই ভাষাটা। এবারে এই অতীতের কাহিনী খুঁজতে গিয়ে কি হয়েছে, তাদের বংশ মানে বের করে ফেলেছে, ঠিক আছে? তাদের এই ভাষার সূত্র ধরেই যখন খুঁজতে গেছে, ভাষাগুলোর কি হয়েছে, ভাষাগুলোর জন্ম ইতিহাস বা কোন বংশ থেকে এসেছে, ভাষাগুলো কোন বংশ থেকে জাত হয়েছে সেটা কিন্তু খুঁজে পাওয়া গেছে। একে কি বলে? একে বলে সমগোত্রজ ভাষা। এটাকে বলে সমগোত্রজ ভাষা। তাহলে জিনিসটা কি হলো? জিনিসটা এটাই হলো যে ভাষা বিজ্ঞানীরা অনেক ভাষার সঙ্গে অনেক ভাষার সাদৃশ্য খুঁজে পান। তারা মনে করছে যে যখন তারা এই ভাষার সাদৃশ্য মেলাতে যায়, মানে খুঁজতে যায়, মেলাতে গিয়ে কি হয়, তারা একটা ভাষার মানে যে কোন ভাষাটা কোন নির্দিষ্ট বংশ থেকে বা কোথা থেকে এসেছে তারা সেটাকে খুঁজে বের করে, কোন ভাষা থেকে যে জাত হয়েছে সেটাকে তারা খুঁজে বের করে। এইটাকেই বলা হয় সমগোত্রজ ভাষা, ঠিক আছে? সমগোত্রজ ভাষা। আবার এমন কিছু ভাষা রয়েছে যার কোনো সাদৃশ্য বা মিল খুঁজে পাওয়া যায়নি, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় অগোষ্ঠীভূত ভাষা। বোঝা গেল? সেটাকে বলা হয় অগোষ্ঠীভূত ভাষা। সারা পৃথিবীতে আমাদের মোটামুটি ভাষা পরিবার রয়েছে কটা বলতো? প্রায় রয়েছে ভাষার পরিবার রয়েছে প্রায় 25 থেকে 26টি ভাষার পরিবার কিন্তু রয়েছে। তাহলে এই গেল আমার ছোট্ট করে এই গোত্র বা বংশ অনুযায়ী যে শ্রেণীবিভাগ তার ছোট্ট করে একটু আলোচনা, যেটা তোমাকে জানতেই হবে। এরপরে আসবো মূল আলোচনায়, ঠিক আছে? মানে মূল শ্রেণীবিভাগটা এবার আমরা যাব, দেখেই কেউ একদম মানে ভয় পেয়ে যেও না, আমি আছি, সব বুঝিয়ে দেব। চলো আমরা প্রধান প্রধান যে ভাষা বংশগুলো ভাষা বিজ্ঞানীরা বের করেছেন এবারে সেটা নিয়ে পড়বো।
প্রধান প্রধান ভাষা যে বংশ রয়েছে তার মধ্যে এখানে 12টি শাখা আমরা এখানে আমরা মানে বইয়ে আর কি রয়েছে 12টা শাখা। কি কি রয়েছে? ইন্দো ইউরোপীয় রয়েছে, সেমিও হামিও, বান্টু, ফিনো উগ্রীয় যেটা উরালীয় নামেও পরিচিত। নেক্সট রয়েছে তুর্কো মোগল মাঞ্চু যেটা আলতাইক নামেও পরিচিত। ঠিক আছে, আর রয়েছে কি ককেশীয়, দ্রাবিড়, অস্ট্রিক, ভোটচিনীয়, প্রাচীন এশীয়, এস্কিমো, আর রয়েছে আমেরিকার আদিম ভাষাসমূহ। তাহলে এই গেছে আমার প্রধান প্রধান ভাষাসমূহ। এটা গেল আমার প্রধান ভাষা বংশ। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রধান প্রধান ভাষা বংশ ভাষা বিজ্ঞানীদের মতে। এখানে সব থেকে বৃহত্তম ভাষা বংশ কি, মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু এমসিকিউ এ দেয়। সব থেকে বৃহত্তম ভাষা বংশ হচ্ছে আমার ইন্দো ইউরোপীয়। এটা কি আমার সব থেকে বৃহত্তম ভাষা বংশ। সব থেকে বৃহত্তম ভাষা বংশ হচ্ছে ইন্দো ইউরোপীয়। বোঝা যাচ্ছে? তাহলে প্রধান প্রধান ভাষা বংশ যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে এই পুরোটা, এখানের এই পুরোটা। এখানের মধ্যে ইন্দো ইউরোপীয় হচ্ছে সব থেকে বৃহত্তম, মানে এর অনেক লাড্ডা বাড্ডা আছে। ঠিক আছে, এর অনেক বেটা বেটি, এর সংখ্যা বহুত জাদা হ্যাঁ। ঠিক আছে, প্রচুর ছেলে মেয়ে আছে আর এটা বুঝতে বুঝতে আমাদের একদম কালঘাম বেরিয়ে যাবে। বুঝা যাচ্ছে? এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই ইন্দো ইউরোপীয়। নেক্সট যে ভাগটা পড়বো সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয়। এই ইন্দো ইউরোপীয় যখন আর কি আসে, এটাকে খুঁজতে গিয়ে এর আবার একটা শাখার নাম বেরোয়। এর আবার একটা শাখার নাম বেরোয় যেটাকে বলছে হিট্টি। এর আরেকটা নামও রয়েছে, আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। এর আরেকটা নামও রয়েছে যেটার নাম হচ্ছে হিট্টাইট। ঠিক আছে, এর আরেকটা নাম রয়েছে হিট্টাইট। এর আরেকটা নাম হচ্ছে হিট্টাইট। ঠিক আছে, হিট্টি বা হিট্টাইট, এটা এই ইন্দো ইউরোপীয়র আরেকটা শাখা। এদের আবার বাপ রয়েছে গো। কে রয়েছে? সে হচ্ছে ইন্দো হিট্টি। সে কে? সে হচ্ছে এই ইন্দো হিট্টি। এর দুটো ছেলে মেয়ে। ঠিক আছে, দুটো ছেলে মেয়ে, একটা হচ্ছে হিট্টি আর 2 নম্বর হচ্ছে ইন্দো ইউরোপীয়। হিট্টির কোনো ছেলে মেয়ে নেই, এজন্য এর কোনো নিদর্শনও খুঁজে পাওয়া যায়নি। আর ইন্দো ইউরোপীয় আমি আগেই বলেছি এর বহুত রয়েছে, বহুত সংখ্যায় রয়েছে, বহুত জাদা হ্যাঁ। ঠিক আছে, তো এর আবার ভাগ রয়েছে 9টা গোষ্ঠী রয়েছে, 9টা গোষ্ঠী। ভাবতে পারছো? এখানে কি রয়েছে, কেন্তুম আর শতম, দুটো ক্যাটাগরি ভাঙা হয়েছে। কেন্তুমে যেটা যায় সেটা হচ্ছে গ্রিক, ইটালীয়, কেলতিক, জার্মানিক আর তোখারীয়। আর শতমে যেটা আসে সেটা হচ্ছে ইন্দো ইরানীয়, আলবেনীয়, আর্মেনীয়, বাল্টিক, স্লাভিক, যেটাকে যুগ্ম ভাষায় বলা হয় বাল্ত্রো স্লাভিক। বোঝা যাচ্ছে? এই হচ্ছে আমার ইন্দো ইউরোপীয় বৃহত্তম যে ভাষা বংশ বা ভাষা গোষ্ঠী রয়েছে তার সম্পূর্ণ ভাগ। এটুকু জানলেই তোমাদের হবে। বোঝা যাচ্ছে? এরপরে যেটা আসবো সেটা হচ্ছে এই যে এখানে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী রয়েছে তার আমরা এই ভাগগুলো পড়লাম, মানে এখানে 9টা গোষ্ঠীতে ভাগ করা হয়েছে। ইন্দো ইউরোপীয় ভাষাকে 9টা গোষ্ঠীতে ভাগ করা হয়েছে। এখান থেকে যেমন ধরো গ্রিক রয়েছে, ইটালি, কেলতিক, জার্মানিক, তোখারীয়, এখান থেকে বেশ কিছু এমসিকিউ, যতটুকু আমাদের সিলেবাসে আর কি যে ডাটাটা দেওয়া রয়েছে সেখান থেকে আমাদের যে এমসিকিউ গুলো আসতে পারে, ঠিক আছে, তার আমি একটা ওয়ান লাইনার আমি তোমাদেরকে কিন্তু এখানে তুলে দিয়েছি। যে ওয়ান লাইনার গুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, অবভিয়াসলি স্ক্রিনশট নিয়ে নাও। এখান থেকে কিন্তু এই ওয়ান লাইনার গুলো তোমাকে ছাড়লে কিন্তু একেবারেই চলবে না। আমি শুরুতেই বলেছি আজকে আমি সাজেশনও দেবো, আজকে আমি বিস্তারিত আলোচনাও করে দেবো, এমন ভাবে পড়িয়ে দেবো তোমাদের এই চ্যাপ্টার সম্পর্কে না থাকবে কোনো ডাউট, আর তোমরা সাজেশনটাও একদম ঠিকঠাক ভাবে পাবে। তো এখান থেকে দেখো কি কি প্রশ্ন দিতে পারে। যেমন তোমাকে দিতে পারে ইন্দো ইউরোপীয় কটি গোষ্ঠীতে বিভক্ত বাবা? 9টি গোষ্ঠীতে বিভক্ত, 9টি ভাষার এখানে গোষ্ঠীতে বিভক্ত। যেমন গ্রিক ভাষায় লেখা রয়েছে, কি লেখা রয়েছে? হোমারের ইলিয়াড ওডিসি, এটা কিন্তু গ্রিক ভাষায় রচিত হয়েছে। দেখো গ্রিক ভাষা। ক্রিট দ্বীপে প্রাপ্ত প্রাচীনতম গ্রিক ভাষার নিদর্শন যেটা 1450 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু পাওয়া গিয়েছিল। ইতালীয় ভাষা রয়েছে, দেখো ইতালীয় ভাষার প্রধান শাখার নাম কি? ল্যাটিন। খুব গুরুত্বপূর্ণ এটা। নেক্সট যে দেখো ইটালিয়ান ও পর্তুগিজ ভাষা ইতালীয় ভাষা গোষ্ঠীর কিন্তু অন্তর্গত। ঠিক আছে, মানে এর অন্তর্গত আরো দুটো রয়েছে, একটা হচ্ছে ইটালিয়ান এবং পর্তুগিজ ভাষা। পরে দেখো টিউনিশীয়,
তিউনেসীয় এবং যেটাকে আমরা বলি জার্মানিক, এই যে জার্মানিক, ঠিক আছে, শাখার উত্তর উপশাখা থেকে এসেছে সুইডিশ ভাষা, আর জার্মানি শাখার পশ্চিম উপশাখা থেকে এসেছে ডাচ, ফ্লেমিশ, জার্মান ও ইংরেজি ভাষা। খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। কেল্টিক ভাষা রয়েছে, এই যে কেল্টিক ভাষা, তার সবচেয়ে সমৃদ্ধ ভাষা হচ্ছে আইরিশ। বোঝা যাচ্ছে লাইনগুলো কিরকম কিরকম গুরুত্বপূর্ণ, ভাবতে পারছো? এখনই খাতায় নোট ডাউন করে নাও, এখনই খাতায় নোট ডাউন করে নাও এটা। বাল্তো স্লাভিক, এই ভাষা গোষ্ঠীর মধ্যে কি লিথুয়ানিয়ান, বুলগেরীয়, চেক, স্লোভাক, প্রবিস আর রুশ, আর রয়েছে কি আর্মেনিয়াম। এই ভাষাটা কোথায়? এশিয়া মাইনর ও কক্সাস অঞ্চলে কিন্তু এটা প্রচলিত। আর তোখারীয় ভাষার মধ্য এশিয়ার প্রচলিত। যেটা বাদ রয়ে গেল দেখো, সেটা হচ্ছে ইন্দো ইরানীয়, কারণ এটার প্রচুর ভাগ রয়েছে। এটা আমরা পরবর্তী স্লাইডে গিয়ে পড়বো। তাহলে আমরা প্রথমে কি পড়লাম? প্রথমে দেখলাম আমরা প্রধান প্রধান ভাষা বংশ। এখানে সব থেকে বৃহত্তম যে বংশটা রয়েছে ইন্দো ইউরোপীয়র ভাগ আমরা এতক্ষণ ধরে পড়লাম, যেখানে এই লাইনগুলো কিন্তু অবশ্যই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা যেটা পড়বো, সেটা কি পড়বো বাবা? সেটা পড়বো আমরা ইন্দো ইরানীয়। যেটা আমরা পড়বো সেটা হচ্ছে আমাদের ইন্দো ইরানীয়। এরপরে আমরা যেটা পড়বো ইন্দো ইরানীয়র ক্ষেত্রে যেটা হয়েছে, তোমাদের এই প্রথম অধ্যায়ে যেটা রয়েছে আর কি, যে ডাটাটুকু রয়েছে, সেটাকে এখানে বলছে যে এই ডাটাটার সঙ্গে একটু অভ্যস্ত হয়ে যাও, ঠিক আছে? আমি এটাকে ডেটা বলতে পারি না কখনো, সবসময় ডাটাই বলে ফেলি, বোঝা যাচ্ছে? চলো, এই ইন্দো ইরানীয় এটা দুটো ভাগে ভাগ হয়েছে। একটা ইরানে প্রবেশ করেছে, যেটাকে আমরা বলছি ইরানীয় আর্য। আরেকটা ভাগ যেটা ভারতে প্রবেশ করেছে, যেটাকে বলা হয় ভারতীয় আর্য। ভারতীয় আর্যর অনেক ভাগ রয়েছে, যেটা আমরা পরবর্তী অধ্যায়ে গিয়ে জানবো, ঠিক আছে? মানে দ্বিতীয় অধ্যায় যখন আমরা পড়বো তখন কিন্তু আমরা এটা জানবো। আরো একটা ভাগ রয়েছে দরদি, সেটাও কিন্তু আমাদের দ্বিতীয় অধ্যায় রয়েছে, তখন আমরা সেটা জানবো। আপাতত প্রথম অধ্যায়ে যেটুকু রয়েছে, এটাকে আমরা দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে যে আমাদের ইরানে প্রবেশ করছে, সেটাকে আমরা বলছি ইরানীয় আর্য। আর যেটা ভারতে প্রবেশ করেছে, সেটাকে আমরা বলবো কি ভারতীয় আর্য। একটা ইরানে প্রবেশ করেছে, আরেকটা কোথায়? ভারতে প্রবেশ করেছে, ঠিক আছে? দুটো ভাগে আমরা বিভক্ত করলাম, একটা হচ্ছে ইরানীয় আর্য আর 2 নম্বর হচ্ছে ভারতীয় আর্য। এখানে কয়েকটা লাইন আমাদেরকে জেনে নিতে হবে যে এই যে ইরানীয় শাখা থেকে দুটো ভাষার মানে প্রাচীন ভাষার জন্ম হয়েছে। 1 নম্বর হচ্ছে আবেস্তীয়, 2 নম্বর হচ্ছে প্রাচীন পার্সি। এই আবেস্তীয় ভাষা ইরানীয় শাখার যে প্রাচীনতম নিদর্শন জেন্দাবেস্তা, এটা কিন্তু এই আবেস্তীয় ভাষায় লেখা। কাদের এটা ধর্মগ্রন্থ? এটা হচ্ছে জরস্থুটীয়দের এটা কিন্তু ধর্মগ্রন্থ। প্রাচীন পার্সিক থেকে কিন্তু ফার্সি ভাষার জন্ম। তোমাকে দিয়ে দিতে পারে যে ফার্সি ভাষার জন্ম কোথা থেকে, তখন উত্তর হবে কিন্তু প্রাচীন পার্সিক থেকে। তাহলে বুঝতে পারছো, একদম আমি ওয়ান লাইনার এখানে তুলে দিয়েছি এমসিকিউর ক্ষেত্রে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। বোঝা যাচ্ছে কিভাবে কভার করছে আমি জিনিসটাকে? তোমরা খালি ভাবো কিভাবে কভার করছি, তোমাদের একদম পরীক্ষা শেষ মুহূর্তে, ঠিক আছে? তো তার জন্য এরকম প্রস্তুতি। আশা করব ভিডিওটা তোমাদের দারুণ হেল্প হবে। যদি তোমাদের হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করে দিতে হবে। আর আবারও বলবো, যারা ওই টেস্ট সিরিজটা কেনোনি, অবশ্যই টেস্ট সিরিজটাকে কিনে নাও। তোমাদের প্রিপারেশনটাকে একবার তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার দেখে নাও। বোঝা যাচ্ছে? চলো নেক্সট, তাহলে আমরা ইরানীয় আর্য, ইন্দো ইরানীয় এটার ভাগ পর্যন্ত পড়ে নিলাম। এরপরে দেখো এখানে আমাদের বেশ কিছু অংশ বাকি রয়ে গেছে। সেমীয়, হামীয়, বান্টু, উনোফিগ্রীয়, উরালীয়, এগুলো কোন ভাষায় লেখা রয়েছে, ঠিক আছে? যেমন আমি একটু ছোট ছোট করে এগুলো লিখে দিই, হ্যাঁ, তোমাদের একটু বুঝতে তাহলে সুবিধা হবে, যেমন সেমীয়, হামীয়, ঠিক আছে? এটা আমাদের রয়েছে হিব্রু আর আরবি ভাষায়, এটা আমাদের রয়েছে হিব্রু ও আরবি ভাষা। নেক্সট রয়েছে বান্টু, বান্টু আমাদের কোন ভাষায়? সোহাহিলি, লুবা এই সমস্ত ভাষায়। আচ্ছা, আমি বিভিন্ন কালি দিয়ে লিখছি, নাহলে তোমরা হয়তো বুঝতে পারবে না।
ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে ফিনো-উগ্রীয়, যেটাকে আমরা বলছি উরালীয়। এটার একটা উদাহরণ ধরো দিতে পারি তোমার ফিনিশ, ঠিক আছে, ফিনিশ। আরো ধরো উদাহরণ দিলাম হাঙ্গেরীয়। এগুলো আমরা পরবর্তীকালে একটু জানবো, ঠিক আছে। নেক্সট তুর্কো মোগল মাঞ্জু, যেটাকে আমরা বলছি আলতাইক, ঠিক আছে। এখানের উদাহরণ কি হবে? এখানের উদাহরণ হবে তোমার তুর্কি, তুর্কি। নেক্সট চলো পরবর্তী ককেশীয়। ককেশীয়র উদাহরণ কি হবে? জর্জিয়, জর্জিয়। নেক্সট রয়েছে দ্রাবিড়। হ্যাঁ, এখানে একটু বলে নি, এই যে দ্রাবিড়, অস্ট্রিক, ভোটচিনীয়, আর এখানে তো আমাদের ইন্দো ইউরোপীয় রয়েছে। এই চারটে জিনিস কিন্তু আমরা দ্বিতীয় অধ্যায়ে আমাদের ডিটেলসে রয়েছে, তখন কিন্তু আমরা এই ডিটেলসে এগুলো পড়বো। আপাতত এই অধ্যায় অনুযায়ী যেটুকু উদাহরণ রয়েছে সেটুকু আমরা দেখে নিই। আচ্ছা, দ্রাবিড় রয়েছে। দ্রাবিড়ের উদাহরণ কি হবে? যেমন ধরো তোমার কি হতে পারে, তামিল, ঠিক আছে, তামিল, তেলেগু, ঠিক আছে, এই ভাষাগুলো। নেক্সট রয়েছে অস্ট্রিক। অস্ট্রিক কি হবে? অস্ট্রিক হচ্ছে সাঁওতালি, সাঁওতালি, খবর ইত্যাদি। আচ্ছা, নেক্সট রয়েছে কি? ভোটচিনীয়। ভোটচিনীয় হচ্ছে এটা আমাদের চীনা। প্রাচীন এশীয়, প্রাচীন এশীয় হচ্ছে চুকচি। তারপরে চলো নেক্সট রয়েছে এস্কিমো। আচ্ছা, এটা একটু অন্য কালিয়ে লিখি, এই কালিটাতে লিখি। এস্কিমো, এস্কিমো হচ্ছে এস্কিমো। তারপরে রয়েছে আমেরিকার আদিম ভাষাসমূহ। এখানে অনেকগুলো ভাষা রয়েছে, যেমন ধরো পিমান রয়েছে, একটাই লিখলাম, ঠিক আছে। এই হচ্ছে আমার ব্যাপার। চলো এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে অংশগুলো রয়েছে এখানে একটু একটু আমাদের সেমীয় হামীয় এইটুকু যে ডাটাটা আমাদের বইয়ে দেওয়া রয়েছে সেটা আমরা দেখে নিই। তাহলে আমরা এখান পর্যন্ত বুঝে গেলাম ইরানীয়র ভাগ পর্যন্ত। নেক্সট আমরা এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে যে লাইনগুলো, সেই লাইনগুলো কিন্তু অবশ্যই তোমরা খাতায় তুলে নেবে, ঠিক আছে। আবারও বলবো, বই দেখে যদি কারো পড়তে সমস্যা হয় তোমরা এই ওয়ান লাইনার গুলো এই চ্যাপ্টার থেকে পড়ে যেও, তোমরা নিশ্চিত এখান থেকেই পেয়ে যাবে কমন। বুঝতে পারছো? চলো একবার দেখে নাও চট করে। প্রথম পয়েন্ট যেটা রয়েছে, সেমীয় হামীয় ভাষা বংশে দুটো ভাষা কি কি রয়েছে? একটা হিব্রু, একটা আরবি। সেমীয় ভাষা উৎপত্তি কোথা থেকে? হিব্রু ভাষা থেকে, যেটা কিনা ওল্ড টেস্টামন্ট, যেটা বাইবেলের ওল্ড টেস্টামন্ট কিন্তু এই হিব্রু ভাষায় রচিত হয়েছে। পরবর্তী দেখো, ইসরায়েলের দেশের সরকারি আধুনিক ভাষা হচ্ছে হিব্রু, খুব গুরুত্বপূর্ণ। সেমীয় হামীয়, হামীয় শাখার ঐতিহ্যপূর্ণ মিশরারি ভাষা কিন্তু বর্তমানে লুপ্ত হয়ে গিয়েছে। বান্টু বংশ চলে এসছে। বান্টু বংশের ভাষাগুলো প্রধানত মধ্য পশ্চিম আফ্রিকার কিন্তু প্রচলিত। এর দুটি ভাষা গোষ্ঠী, এর বলতে কার? এই বান্টু বংশের, ঠিক আছে। এখানে এর বলতে কিন্তু এই বান্টু বংশের ভাষা গোষ্ঠী হচ্ছে, একটা হচ্ছে নাইজার কঙ্গো পরিবার, আরেকটা হলো চারিনীল, ঠিক আছে। এই নাইজার এর উল্লেখযোগ্য ভাষাগুলো হচ্ছে সোয়াহিলি, কঙ্গো, নিয়ানজা, লুবা, জুলু ইত্যাদি। আর চারিনীল ভাষার পরিবারে উল্লেখযোগ্য দিনকা, মাসাই, মরু, নুবা ইত্যাদি। এরপরে রয়েছে ইন্দো ইউরোপীয় ভাষা, ফিনো-উগ্রীয় ভাষা বংশ কিন্তু রয়ে গেছে। ফিনল্যান্ডের ভাষা ফিনিশ। আচ্ছা, এস্তোনীয়র ভাষা এস্তোনীয়, সাইবার মরু অঞ্চলের ভাষা সায়মেদ, হাঙ্গেরীয় ভাষা মজর, এটা কিন্তু খুব দেয়, ঠিক আছে। তারপরে দেখো, রাশিয়া পার্বত্য এলাকার ককেসাস অঞ্চলে বেশ কয়েকটি ভাষা ককেশীয় বংশের, যার মধ্যে উল্লেখযোগ্য ভাষা কিন্তু জর্জরীয় ভাষা। দেখো এগুলো কিন্তু সব আমি এখানে লিখে দিয়েছি, সব কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। এগুলো কিন্তু ওয়ান লাইনার হিসেবে ছোট্ট করে দিয়ে দিলাম, অবশ্যই তোমরা এটার স্ক্রিনশট নিয়ে নাও। আমি সরে গেলাম এখান থেকে, কিন্তু এই লাইনগুলো ছাড়লে কিন্তু একেবারেই চলবে না। বোঝা যাচ্ছে তো? এরপরে আমাদের বইয়ে কি করেছে বলতো, আমেরিকা যে রয়েছে না, ওই আমেরিকার অংশটা একটুখানি তুলে দিয়েছে। এখান থেকে যেটা পড়তে হবে, এখানে একটা জিনিস রয়েছে দেখো না, বলছে আমেরিকা মহাদেশের এত ভাষা ও বৈচিত্র্য যে ভাষাতাত্ত্বিকরা স্পষ্টত কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। তাহলে ভাষাতাত্ত্বিকরা যখন পৌঁছাতে পারেনি সিদ্ধান্তে, আমরা তো কোনো কচু, আমরা তো কিছুই
মানে কোনো সিদ্ধান্তেই আসতে পারবো না, যেটা রয়েছে আমরা সেখান থেকে মোটামুটি ভাবে দেখে নিই যে কোন কোন লাইনগুলো আমাদেরকে দেখে যেতে হবে এই অংশটা থেকে। দেখো এই অংশটা থেকে তোমরা যেটা পড়বে, প্রথম আসছে উত্তর আমেরিকার কথা। ঠিক আছে, উত্তর আমেরিকায় কি, উত্তর আমেরিকা প্রাচীন ঐতিহ্যপূর্ণ মায়া ও আস্তেক সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। ঠিক আছে, এখনো আমেরিকার কোনো অঞ্চলে পাওয়া যায় এই মায়া ভাষা। আর এই আস্তেক সভ্যতার ভাষা হচ্ছে উটো আস্তেক বংশের, এটা গুরুত্বপূর্ণ লাইন। এছাড়া আলগনকিয়াক, ইরোকুয়াস, আথাবানস্কান, হাইডা, সিওস্কো, অলজিক ইত্যাদি ভাষা রয়েছে। এরপরে আসছে দক্ষিণ আমেরিকায়। দক্ষিণ আমেরিকায় বলছে ওই মায়া আস্তেক সভ্যতা তো ছিল, আরেকটা প্রাচীন সভ্যতা ছিল যেটা হচ্ছে ইনকা। এটা খুব গুরুত্বপূর্ণ। এই ইনকা কিচুয়া ভাষা ব্যবহার করত। কিচুয়া ভাষা কারা ব্যবহার করত? এই ইনকারা। এদের বিস্তার কতদূর ছিল? এদের বিস্তার ছিল ইনকা সাম্রাজ্যের বিস্তারের সঙ্গে সঙ্গে দক্ষিণ আমেরিকা বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু এটা ছড়িয়ে পড়ে। দক্ষিণ আমেরিকার আরেকটা ভাষা বংশ কি রয়েছে? আরাওয়াক। এটা গুরুত্বপূর্ণ। এই বংশের ভাষাগুলো ছড়িয়ে পড়ে এই দ্বীপপুঞ্জ অ্যান্টিলিস দ্বীপপুঞ্জ পর্যন্ত। এছাড়া ক্যারিব, তুপি, গুয়ারানি, তাকানান ইত্যাদি ভাষাগোষ্ঠীর মধ্যে কিন্তু এটা উল্লেখযোগ্য। এছাড়া এস্কিমো, অ্যালেউট পরিবার ও উত্তর ও দক্ষিণ আমেরিকার উভয় মহাদেশেই কিন্তু এই ভাষা প্রচলিত রয়েছে। তাহলে যেটুকু আমি আন্ডারলাইন করলাম এইটুকু অন্তত তোমাদেরকে পড়তেই হবে এই অংশটা থেকে। বোঝা যাচ্ছে? তাহলে এই গেল আমার টোটাল যে এই অংশটা যে আমি পড়ালাম, এই যে অংশটা পড়ালাম, এই অংশটার ভাগ নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখান থেকে কিন্তু আমাদেরকে এই অংশটা পড়তে হচ্ছে। এটা কার রয়েছে? এটা এই অংশ, এই যে ভাগগুলো রয়েছে এটা এর। বোঝা যাচ্ছে? এরপরে এখানে যে ইন্দো ইরানীয়টাকে আমি মার্ক করে দিলাম, এটা গেল ইন্দো ইরানীয় স্লাইড। ঠিক আছে, এখান থেকে এই তথ্যটা কিন্তু অবশ্যই জানতে হবে। এরপরে আসছি সেমিও হামিও, যে প্রধান ভাষা বংশ, মানে এই যে প্রধান বাকিগুলো যে ছিল এগুলো আছে তার সম্পর্কে লেখা। নেক্সট যেটা দেখলাম সেটা হচ্ছে আমেরিকার ভাষার সম্পর্কে লেখা। এরপরে আমরা যেটা দেখব সেটা রয়েছে আমাদের কি বলতো, অবর্গীভূত ভাষা। ঠিক আছে, তোমাদের হ্যাঁ এইটার তোমাদের পেজ নম্বর রয়েছে কিন্তু 44। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের পেজ নম্বর রয়েছে 44-এ। দেখবে 44-এ আমি দেখাচ্ছি এই যে অংশটা। ঠিক আছে, এই যে অংশটা দেখা যাচ্ছে কি না? দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই যে দেখো এই যে অংশটা রয়েছে, এই অংশটার কাছে কিন্তু রয়েছে এই আমেরিকার ব্যাপারটা। বোঝা যাচ্ছে? না, বোঝা যাচ্ছে না খুব একটা। তোমরা দেখে নিও, আমি চেষ্টা করলাম দেখানোর। ঠিক আছে, এই অবর্গীভূত জাস্ট উপরে দুটো পাড়া। ঠিক আছে, উপরে দুটো প্যারা রয়েছে, এটা কিন্তু তোমরা দেখে নিও। চলো নেক্সট চলে আসছি অবর্গীভূত ভাষা। এটা আবার কি অবর্গীভূত ভাষা? আমি বাবা বলেছিলাম, আগেই বলেছিলাম, যখন আমি গোত্র তোমার বংশ শ্রেণীবিভাগ করি, গোত্র বা বংশ অনুযায়ী শ্রেণীবিভাগ যখন করেছিলাম, তখন কিন্তু আমি বলেছিলাম যে এমন অনেক ভাষা আর কি রয়েছে যেগুলো সাদৃশ্য বা প্রমাণ পাওয়া যায়নি, যেগুলোকে আমরা বলছি অবর্গীভূত ভাষা, অশ্রেণীবদ্ধ ভাষা বা আনক্লাসিফাইড ল্যাঙ্গুয়েজ। বোঝা যাচ্ছে? এটা হচ্ছে সেই ভাষা, অবর্গীভূত ভাষা। এর উদাহরণ কি? যেমন ধরো জাপানি, ফোরিও, বাক্স হচ্ছে ফ্রান্স আর স্পেনের। ঠিক আছে, আন্দামানি, এটা হচ্ছে আন্দামানের ভাষা। আচ্ছা, মায়ানমারের ভাষা হচ্ছে করেন ও মন, এই দুটোই হচ্ছে মায়ানমারের ভাষা। এগুলো সব কিন্তু অবর্গীভূত ভাষা। এখান থেকে কেমন প্রশ্ন আসে? এখান থেকে তোমাকে প্রশ্ন দিতে পারে যে একটি অবর্গীভূত ভাষার উদাহরণ, 4টে অপশন দিয়ে দিল। বোঝা যাচ্ছে? এই রকম প্রশ্ন এখান থেকে দেয়। কিংবা হয়তো তোমাকে উল্টোটা দিল, একটা অপশনকে তুলে দিল, দিয়ে বললো যে এটা কোন ধরনের ভাষা। বোঝা যাচ্ছে? এটা হচ্ছে তখন অবর্গীভূত ভাষা হবে। এইটুকু জানলেই হবে অবর্গীভূত ভাষা থেকে, যেটা কিনা কোনো ভাষা পরিবারের সঙ্গে তাদেরকে যুক্ত করা যায়নি, তাদের মিল খুঁজে পাওয়া যায়নি, এজন্য এদেরকে বলা হয় কি অবর্গীভূত বা অশ্রেণীবদ্ধ বা আনক্লাসিফাইড ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার? নেক্সট যাব আমরা পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে মিশ্র ভাষা। মিশ্র ভাষাটা আবার কি? এটা মানুষের তৈরি। ঠিক আছে, মানে মানুষ কি করেছে, যখন ভিন্ন ভিন্ন ভাষাগোষ্ঠীর মানুষ একত্রে বাস করতে শুরু করলো, মানে একটা সমাজে বিভিন্ন
ভাষাগোষ্ঠীর মানুষ এসে বাস করছে। এবার সেখানে কি হবে, বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজের আবির্ভাব ঘটবে। তো তার ফলে কি হচ্ছে, তাদের ভাষার উপাদান মিশিয়ে নতুন এক ভাষা তৈরি হয়, যেটাকে বলা হয় মিশ্র ভাষা। এতে একাধিক ভাষার শব্দ ও কিছু ব্যাকরণ থাকে, কিন্তু কোনো সঠিক ব্যাকরণিক নিয়ম মেনে এটা কিন্তু চলে না। বেশিরভাগ ক্ষেত্রে এটা কিন্তু কথ্য রূপে ব্যবহৃত হয়। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, যে অনেকেই রয়েছে যারা এখনো হিন্দি বলতে পারে না। তো সেক্ষেত্রে কি হয়, তারা বাংলার হিন্দিকে মানে মিশিয়ে ঘষিয়ে বা ইংরেজিকে টেনে মিশিয়ে ঘষিয়ে বলার চেষ্টা করে, তাই তো? সেটা একটা কিন্তু কথ্য রূপে, মানে আমরা সেটা কখনো খাতায় লিখি না। আমরা কিন্তু বন্ধু বান্ধব বা কাউকে তো বোঝাচ্ছি, কিছু বলছি, না ধর কোথায় না বুঝতে পারলে কি করব, আমরা তো ওরকম করেই বলবো, বুঝে যাচ্ছে? তখন সে হয়তো হিন্দি বলতে জানছে না, সে তখন কি করবে, বাধ্য হয়ে বাংলা ইংরেজি জড়িয়ে ভাষা বলবে। সেই রকম ভাষা হচ্ছে এই মিশ্র ভাষা। এরকম কিছু ভাষা রয়েছে। আচ্ছা, এখান থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট লাইন রয়েছে। যেমন ধরো, এই যে ভাষা বিজ্ঞানীরা মিশ্র ভাষার ক্ষেত্রে দুটো পারিভাষিক শব্দ ব্যবহার করেছে। কি? একটা হচ্ছে পিজিন, একটা হচ্ছে ক্রেওল। 2 নম্বরে দেখো, এই পিজিন ইংরেজিতে পিজিয়ন শব্দ থেকে এসেছে। ইংরেজি বিজনেস শব্দটি চীনীয় উচ্চারণ থেকে এসেছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে চীনীয় উচ্চারণ থেকে এসেছে বিজনেস শব্দটি। নেক্সট, সংযোগ সংস্পর্শের ফলে উদ্ভূত ভাষা কি জানতে চাইতে পারে, পিজিন। তো এই ওয়ান লাইনার গুলো আমি আবারও বলছি, যত কটা ওয়ান লাইনার আমি স্লাইডে দেখাচ্ছি প্রত্যেকটা খাতায় লিখবে। তোমাদের বই পড়ার দরকার নেই, তুমি পরীক্ষার আগে এটুকু পড়ে গেলে আমি তোমাকে সিওরিটি দিচ্ছি তুমি এখান থেকেই কমন পাবে। এই চ্যাপ্টার থেকে যেটুকু পড়বে তুমি এখান থেকেই কমন পাবে, বোঝা যাচ্ছে? নেক্সট, পিজিন দীর্ঘস্থায়ী হয়ে কোনো ভাষা মাতৃভাষায় পরিণত হলে তখন সেটাকে বলা হয় ক্রেওল। ঠিক আছে? চিনুক, এটা কি ভাষা? এটা হচ্ছে একটা মিশ্র ভাষা। ইংরেজি ভাষার সঙ্গে স্পেনীয় ও পর্তুগিজ ভাষার মিশ্রণে একটি ভাষা হচ্ছে বিজলামার। তারপরে দেখো, বিজলামার ব্যবহৃত হতো কোথায়? পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে। নেক্সট, ফরাসি ও মাদাগাস্কারি ভাষার মিশ্রণে তৈরি ভাষা হচ্ছে মরিশাস ক্রেওল। তাহলে এই লাইনগুলো কিন্তু তোমাদেরকে মিশ্র ভাষা থেকে কিন্তু অবশ্যই করতে হবে। এই ওয়ান লাইনার গুলো তোমরা এখনই, আমি সরে যাচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এই অংশটা এবং খাতায় তুলে নাও। চলো নেক্সট যাব আমরা, লাস্ট যে পার্টটা রয়েছে কৃত্রিম ভাষা, সেটা আমরা এবার দেখব। দেখো, কৃত্রিম ভাষাটা কি? কৃত্রিম ভাষা হচ্ছে আমাদের মানুষের তৈরি ভাষা, বা মানুষ যেটাকে নির্মাণ করে, যেটা স্বাভাবিকভাবে গড়ে ওঠে না। বুঝতেই পারছো, মানুষ কখনো এইভাবে তৈরি করতে পারে না, ঠিক আছে? স্বাভাবিকভাবে হবে না সেটা। নেক্সট, মানুষের পারস্পরিক ভাব বিনিময়ের ভাষার ভিন্নতা যে বাধা সৃষ্টি করছে, সে বাধাকে দূর করার উদ্দেশ্যেই কিন্তু এই ভাষা, মানে এই কৃত্রিম ভাষার কিন্তু আবির্ভাব বা আগমন ঘটেছে। এখান থেকে যেগুলো দেখতে হবে, এটা অনেক বড় বড় পার্ট রয়েছে, কিছু পড়ার দরকার নেই। যে ওয়ান লাইনার গুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি শুধুমাত্র এগুলোই তুমি পরীক্ষার জন্য তৈরি করে যাবে কৃত্রিম ভাষা থেকে। কি কি রয়েছে আমি একটু পড়ে দিই। দেখো, কৃত্রিম আন্তর্জাতিক ভাষার প্রথম চিন্তা করেন কে? রেনে দেকার্ত। তারপরে দেখো, জোহান মার্টিন স্লেয়ার প্রস্তাবিত কৃত্রিম ভাষা কি? ভোলাকুক। এটা দুভাবেই দিতে পারে তোমাকে, কে তৈরি করে ভোলাকুক ভাষা এটাও দিতে পারে, আবার ঘুরিয়েও দিতে পারে। নেক্সট, পোল্যান্ডের চক্ষু চিকিৎসক এল জামেনহক 1887 খ্রিস্টাব্দে কৃত্রিম ভাষা তৈরি করেন। তাহলে কৃত্রিম ভাষা কে তৈরি করেন এটা প্রশ্ন দিতে পারে এমসিকিউ এ, অবভিয়াসলি এমসিকিউ। তারপরে দেখো, এসপারান্তো, এটা কিন্তু একটা কৃত্রিম ভাষার উদাহরণ। এসপারান্তোটা কোথা থেকে এলো? এটা একটা কৃত্রিম ভাষার উদাহরণ। এর উদ্ভাবক কে? এই একই ব্যক্তি, এল জামেনহক, যে কৃত্রিম ভাষা আর কি তোমার কৃত্রিম ভাষা তৈরি করেছিল, সেই হচ্ছে এসপারান্তোর একজন উদ্ভাবক। নেক্সট, ডক্টর ও এসপারান্তোর অর্থ কি? ডক্টর হেল্পফুল। একটি কৃত্রিম ভাষার উদাহরণ হচ্ছে এসপারান্তো ভাষা। বর্তমানে এসপারান্তো ভাষার কথা বলে প্রায় 20 লক্ষ মানুষ, ঠিক আছে? সর্বাধিক জনপ্রিয় এবং সার্থক বিশ্ব ভাষা কি? এসপারান্তো। এসপারান্তো ভাষার ভিত্তি কোথা থেকে? ইন্দো ইউরোপীয় ভাষা থেকে। এসপারান্তো শব্দগুলি উচ্চারণ অনুযায়ী উচ্চারিত হয়, ঠিক আছে? তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে এটা কিভাবে উচ্চারিত হয়, এটা উচ্চারণ অনুযায়ী কিন্তু উচ্চারিত হয়। যারা যারা স্ক্রিনশট নাওনি অবশ্যই এই চ্যাপ্টারটা, এই স্লাইডটা স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট চলে আসছি পরবর্তী স্লাইডে। দেখো, এসপারান্তো ভাষার ব্যাকরণের সূত্র কটি রয়েছে? 16টি। ব্যঞ্জন ধ্বনির সংখ্যা রয়েছে 23টি। আচ্ছা, মৌলিক স্বরধ্বনির সংখ্যা রয়েছে 5টি। এগুলো সব এসপারান্তোতে। নেক্সট, এসপারান্তো ভাষার শব্দ সংখ্যা 6000টিরও বেশি। আচ্ছা, অঙ্গ সঞ্চালনের মাধ্যমে ব্যবহৃত ভাষা কি?
এটা ইম্পর্টেন্ট। প্যারা ল্যাঙ্গুয়েজ তোমাকে জানতে চাইতে পারে যে অঙ্গ সঞ্চালনের ভাষা কোনটা, তো এক্ষেত্রে উত্তর হবে প্যারা ল্যাঙ্গুয়েজ। সাংকেতিক ভাষা তৈরি হয় মূক ও বধিরদের জন্য, ঠিক আছে, মূক ও বধিরদের জন্য সৃষ্ট ভাষাকে কি বলা হয়? সাইন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এটা হচ্ছে মূক ও বধিরদের জন্য ভাষা, আর এটা অঙ্গ সঞ্চালনের মাধ্যমে ব্যবহৃত ভাষা, দুটো জিনিস আলাদা, ঠিক আছে। মূক আর বধির মানে হচ্ছে কারা বোবা যেটুকু বলে, ঠিক আছে। নেক্সট, তারপরে দেখো সাংকেতিক ভাষার উদ্ভব হয়েছিল 1775 খ্রিস্টাব্দে। আচ্ছা, প্যাগেট গরম্যান পদ্ধতিতে প্রযোজ্য সাইন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। আচ্ছা, আমেন ইন্দ ভাষা প্রচলিত ছিল কোথায়? উত্তর আমেরিকা মহাদেশে। আচ্ছা, ড্যাকটোলজিতে ভাব বিনিময়ের জন্য ব্যবহার করা হয় কি? হাতের আঙুল। বেলপাহাড়ি বা সুচিত্রা সেন শব্দ দুটিতে বোঝানো যাবে না প্যাগেট গরম্যান পদ্ধতি, ঠিক আছে। এই ওয়ান লাইনার গুলো কৃত্রিম ভাষা থেকে পড়লেই এনাফ, আর কিছু জানার দরকারই নেই, বোঝা যাচ্ছে। এই ছিল আমাদের টোটাল আমাদের ফার্স্ট যে অধ্যায়টা রয়েছে, একদম সংক্ষিপ্ত করে কিন্তু বিস্তারিত আলোচনা প্লাস সাজেশন। ভাবতে পারছো ক্লাসটা কি হলো? যারা যারা লাইক করোনি ভিডিওটায়, অবশ্যই ভিডিওটা লাইক করে দাও। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও যে পরবর্তী দ্বিতীয় অধ্যায়ের পার্ট তোমাদের প্রয়োজন আছে কিনা, ঠিক আছে। তোমরা কমেন্ট করলে আমি যত তাড়াতাড়ি সম্ভব পরবর্তী পার্ট নিয়ে হাজির হয়ে যাব। তো চলো আবারও আমি একবার দেখিয়ে দিই, এই হচ্ছে আমাদের টোটাল আজকের ক্লাসের সামারি লেকচার, একদম সুন্দর করে, ঠিক আছে। একদম সুন্দর করে এখান থেকে আমরা শুরু করেছিলাম, যেখানে 3000টা আর কি ভাষা রয়েছে, ভাষার পদ্ধতিগুলো পড়ে নিয়েছি, সমস্ত কিছু কভার করেছি, সমস্ত কিছু এখানে পদ্ধতিগুলো কভার করলাম। নেক্সট একটা একটা করে পার্ট আলোচনা করলাম। এখানে রূপতত্ত্বর পার্ট রয়েছে, নেক্সট রয়েছে গোত্র অনুযায়ী শ্রেণী বিভাগ, এখানে তার বংশটা রয়েছে, ঠিক আছে। তারপরে দেখো ইন্দো ইউরোপীয় ভাষা বংশটা আলোচনা করলাম, এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে সেটা আমি দেখিয়ে দিলাম। পরবর্তী স্লাইডে ইন্দো ইরানীয়, মানে এর যে ভাগটাই যে ইন্দো ইরানীয়, এর কিছু ভাগ রয়েছে যেটা ইরানীয় আর্য এবং ভারতীয় আর্য, এখান থেকে যেই ছকটা ইম্পর্টেন্ট রয়েছে সেটাও আমি বলে দিলাম। তারপরে সেমিও হামিও, মানে প্রথম যে আমরা ভাষা বংশটা বড়টা যেটা পড়েছিলাম, সেই ভাষা বংশ থেকে বাকি যে ভাষাগুলো রয়েছিল তার যে একটা সামারি, সেটাও কিন্তু আমি একটা স্লাইডে এনে দিয়েছি। এই লাইনগুলো ইম্পর্টেন্ট রয়েছে। আচ্ছা, এটা তোমাদের বললাম পেজ নম্বর 44-এ রয়েছে, পেজ নম্বর 44-এ রয়েছে। আমেরিকার যে অংশটা থেকে যেটুকু লাইন পড়তে হবে সেটুকু আমি বলে দিলাম। আচ্ছা, অবর্গীভূত ভাষাটা বললাম। আচ্ছা, মিশ্র ভাষা, আর রয়েছে আমাদের কৃত্রিম ভাষা, ঠিক আছে, এই কৃত্রিম ভাষা। তাহলে এই ছিল আজকের ক্লাসের একদম পুরো ওয়ান শট নয়, বলতে পারো একদম ফুল শটই, ঠিক আছে। একদম বিস্তারিত আলোচনা প্লাস সাজেশন পুরোটা কিন্তু আমি তুলে ধরলাম আজকের এই ভিডিওতে। তো আবারও বলবো, যারা এখনো এই মক টেস্ট সিরিজটা পারচেস করনি, যারা এখনো এই মক টেস্ট সিরিজটা যে লঞ্চ হয়ে গিয়েছে আমাদের অ্যাপে, এটা যারা এখনো পারচেস করনি তাদেরকে বলবো নিজেকে তৈরি করে নিতে, অবশ্যই এই টেস্ট সিরিজটাকে পারচেস করে নাও। যেটা বাংলার জন্য রয়েছে, বাংলা ফার্স্ট সেমিস্টার 1-এর প্রাইস তো একেবারেই কম, 24 টাকা মাত্র প্রাইস রয়েছে। তুমি একবার পরীক্ষা দিতে যাওয়ার আগে কিন্তু এই টেস্ট সিরিজ থেকে তুমি যদি প্রত্যেকটা টেস্ট যদি প্র্যাকটিস করে যাও, তুমি নিশ্চিত থাকো কমন তুমি পাবেই, ঠিক আছে, তুমি পাবেই কমন। একদম বোর্ডের প্যাটার্ন অনুযায়ী কিন্তু প্রত্যেকটা সেট রেডি করা হয়েছে, বোঝা গেল? তো চলো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে তাহলে আবারও তোমাদের সাথে দেখা হবে। ভিডিওটা কেমন লাগলো, ক্লাসটা কেমন লাগলো, সেটা কিন্তু কমেন্ট করতে জানাতে আমাকে কিন্তু একেবারেই হলো না। তো চলো আজকের মতো সবাইকে টাটা বাই বাই।